আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান। তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন, ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7:06 পৌঁছেন, 7:18 থেকে 7:40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন দুই সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে
যেভাবে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছে না, এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে। সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে, এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর, কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন, তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি, এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায়, তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন, এবং ট্রাম্পের সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্কে, সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গড় তুমি যেন দেখাচ্ছে, এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন, সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই, এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন, তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না, এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে, এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন, এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির, তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিঞ্চ ছিলেন। ব্রেন্ডাল নিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে, নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে। এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে যে ট্যারিফ এবং এনার্জি, এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে, তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইউনূসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইউনূস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়। 5ই আগস্ট ইন্ডিয়া বয়কট আরো বেড়ে গেল।
বয়কট বাড়তে বাড়তে আমরা দেখলাম যে তারা 32 নাম্বার বাংলাদেশের পোস্ট কোড ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে তারা হিন্দি গানের অনুষ্ঠান চালায়, সেটাও আমরা দেখলাম, সেও গেল। তারপর দেখলাম তারা ইন্ডিয়া বয়কট করতে গিয়ে পাকিস্তানের সঙ্গীত শিল্পী এনে টিএসসিতে হিন্দি গান শোনায়। কারণ ডাইরেক্ট যদি ভারতীয় শিল্পীদের কাছ থেকে হিন্দি গান শুনে তাহলে সেটা তো নাপাক হয়ে গেল, তাই পাক পবিত্র মুসলমানি করে হিন্দি গান শুনেছে টিএসসিতে, আমরা তো দেখেছি। তাই না প্রিয় দর্শক? এইবার তারপর আমরা মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া বয়কটের গল্প। এমন ইন্ডিয়া বয়কট, মানে কি আর বলবো, মানে এদের কথা শুনলে হাসিও আসে, কান্নাও আসে, দুইটাই আসে এদের মূর্খতা দেখলে। সর্বশেষ বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবারও অনেকটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। যদিও বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী পেয়ারা পাকিস্তানিরাই ক্ষমতায়, নামে বেনামে। জামাতিদের সাপের থাকে 2 মুখ, জামাতের থাকে 20 মুখ, আজকাল জামাতের 200 মুখ, বিভিন্ন মুখ দিয়ে এসে কথা বলে। তারা এক এক সময় এক এক কথা বলতেছে। কি দেখলাম, আচ্ছা যে ভারত আপনার পছন্দ হয় না সেখানে ক্রিকেট খেলতে যেতে হবে কেন? আবার এও দেখলাম যে ক্রিকেট তারা দল পাঠাবে না, এই খেলা খেলতে হবে অন্য দেশে গিয়ে। ভারতের সাথে যদি বাংলাদেশ ক্রিকেট না খেলে তাতে বাংলাদেশের ক্ষতি হবে না ক্রিকেটের ক্ষতি হবে? না ভারতের ক্ষতি হবে? কার ক্ষতি হবে? ক্রিকেটেরও ক্ষতি হবে না, ভারতের ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার বাংলাদেশের হবে। ওটা পাকিস্তান বুঝতেছে। এই যে মুস্তাফিজকে নিয়েছিল, বাংলাদেশি টাকাতে প্রায় 12 কোটি টাকা পাইতো, এমন সিকরাসিকরি শুরু করেছে। আপনারা জানেন যে একজন সংখ্যালঘুকে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা, পুড়িয়ে যে একটা মানুষকে পিটিয়ে জিন্দা জ্বালিয়ে দিল। তারপরেও এই দেশের মানুষ এটা নিয়ে কথা বলতে রাজি না। এটা নিয়ে ভারতে এত প্রতিবাদ হয়েছে যে ভারত সরকার বাধ্য হয়েছে জনগণের চাপে সেই দেশের যে মুস্তাফিজকে দলে নিতে নিষেধ করে দিয়েছে। এর জন্য বাংলাদেশের বাঙ্গরা চেতে গেছে। এদের এত রাগ, এরা 7 সিস্টার খেয়ে ফেলে, কলকাতা দখল করে, দিল্লি দখল করে। এগুলো বলার পরেও এখনো যে বাংলাদেশের সাথে ভারত ভালো সম্পর্ক রেখেছে, এটাই তো আমাদের কপাল। ভারতের মতো যদি একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান ও নিরীহ, শক্তিমান ও বিপজ্জনক না, শক্তিমান ও নিরীহ প্রতিবেশী না থাকতো, বাংলাদেশের অস্তিত্বই তো থাকতো না। কারণ আপনি মানে এই দেশের নির্বোধগুলো এতই বড় নির্বোধ যে নির্বুদ্ধিতার একটা লিমিটেশন থাকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের নির্বুদ্ধিতার লিমিটেশন নেই। যদি থাকতো তাহলে আরিফ শাহ এই ধরনের বয়ান দিতে পারতো না, বাংলাদেশ ক্রিকেট টিম যাবে না। না গেলে কী হবে? আবার তারই ছাত্ররা বলে ভারতের পারমাণবিক বোমা তারা গিলে খেয়ে ফেলবে। পারমাণবিক বোমা যে ওই ঢাকার রাস্তার পচা শরবতের মতো গিলে খাওয়া যায়, এটাই প্রথম জানলাম। আমরা এর আগে জানতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা হায়ার মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পারমাণবিক বোমা গিলে খাওয়া যায়। পাকিস্তানিদের সাথে, পেয়ারা পাকিস্তানিদের সাথে এমন জজবা এই দেশের মানুষের, জজবার চোটে আপনি দেশে থাকতে পারবেন না, এরকম অবস্থা। এদের জজবা এখন, বাংলাদেশটা এখন পাকিস্তানি জজবায় ভরপুর। সে জজবার চোটে বলে যে পারমাণবিক বোমা গিলে খেলবে, আর গিলে খাবে। আর পাকিস্তান কি বলে যে পারমাণবিক বোমা নাকি ফাটবে না, ভারতের পাকিস্তানি মারলে ভারতের পারমাণবিক বোমা ফাটবে না। আর বাংলাদেশের 2 কদম আগে নিকেল গায়া। বড় ভাই, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সোহান আল্লাহ। ভারত নাকি, ভারতে পারমাণবিক বোমা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই পেয়ারা পাকিস্তানিরা, এই তালিবের আকার ও অন্তস্থাকেরা, সেই হাদির যারা সহচর, যারা সেই দেশ হাদির যারা দোসর, তারা ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। এবার দেখি কীরকম গিলে ফেলবে, শুনি একটু। ভারত বিরোধিতার সর্বশেষ খবর জানান তো না, ভারত থেকে ডিজেল আমদানি করবে এখন। জ্বালানি তেল আমদানি করতেছে। এই হলো ভারত বিরোধিতা। এদিকে সারাদিন বলতেছে ভারত সরকারের যে থাকে সেও ভারত বিরোধিতা করতেছে, ভারত বিরোধী। সরকারের বাইরে তারাও বিরোধী। তখন চাল ডাল নুন তেল আনার নতুন চুক্তি হয়েছে। অদ্ভুত ব্যাপার। এইখানে এবার যুক্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নায়ক সোহেল রানা। মানে বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা যারাই বলেন না কেন, মিশা সওদাগর বলেন, ফিসা সওদাগর বলেন, সোহেল রানা বলেন, আর রুবেল কানা বলেন, আর ফুবেল কানা বলেন, আর মাসুদ পারভেজ, যারাদেরই বলেন,
সম্ভবত সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার কিন্তু আজীবন রাজাকার। সোহেল রানার হঠাৎ কোথায় আগুন লাগলো আমি বুঝতে পারলাম না। তিনি কোথায় ট্রেনিং করেছিলেন, কার অস্ত্রে ট্রেনিং করেছিলেন, কাদের গোয়েন্দা সংস্থার পরামর্শে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল, এগুলো তিনি ভুলে গেছেন। তিনি মুস্তাফিজকে নেবেন না বলে তিনি ভারতের সাথে শুধু ক্রিকেট সম্পর্কই নয়, তিনি ওই যে মানে আসিফ সার বা বাঙ্গু মিডিয়া বা অন্যান্যরা হলো বড় ভাই, এরা সুবান আল্লাহ, এরা বড় মিয়া তো বড় মিয়া, সোহেল রানা ছোট ভাই হলো সুবান আল্লাহ। কীরকম? তিনি বলেছেন বাংলাদেশের জন্য সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেয়। আচ্ছা কী হবে, টিভি চ্যানেল বন্ধ করে দেন, আমরা না করছে কে? আচ্ছা ইউটিউব কেন বন্ধ করবেন? বাংলাদেশে সব কিছু বন্ধ করে দেন, না করছে কে? বাংলাদেশে সোহেল রানার সিনেমা এখন কে দেখে? বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারে সোহেল রানার বয়ান নাই। সোহেল রানার বয়ান তো থাকার কথা নায়ক হিসেবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে। এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা কীরকম আস্ফালন করতেছে সেগুলো নিয়ে কথা বলার কথা ছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আর একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রডিউসার এবং নায়ক হিসেবে তার বক্তব্য দেওয়া উচিত ছিল যে সিনেমা হল কেন নাই, যার কাজ তারই সাজে, অন্য কাজ করলে কিন্তু ঝাঁঝর বাজে। সোহেল রানা উস্তাদি করে তার মাঠ রেখে আরেক মাঠে চলে আসতেছে, মানে সিনেমা তো এই দেশে আর নাই। সেই নিয়ে তাকে এটা নিয়ে তিনি একটা বয়ান দেখেন তো, বাংলাদেশে যে সিনেমা হল কেন নাই, কেন সিনেমা হল ধ্বংস হয়ে গেল, এই ব্যাপারে সোহেল রানার একটা বক্তব্য আপনি পাবেন না। সুদূর বুদূর মার্কা বক্তব্য খুব পাবেন আপনি, মানে এগুলো বক্তব্য দিলে তো মার্কেট বেশি পাওয়া যায়। এখন তার সিনেমা অভিনয় করে মার্কেট পাওয়া যাবে না, তাই তিনি কি বললেন, ভারত বিরোধিতার পয়েন্ট। বাংলাদেশের না যারা মুসলমান তারা বেশিরভাগ দিন শেষে মুক্তিযোদ্ধা হইলেও তারা ভারত বিরোধী, মানে ভেতরে ভেতরে সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক, আসলে হিন্দু বিদ্বেষী। কারণ সোহেল রানার তো আপনাকে এটা বলতে পারবেন না যে মুক্তিযুদ্ধে পাকিস্তান ভাঙছে বলে তিনি ভারত বিরোধী, আপনি যেটা বলতে পারবেন না। অন্তত সোহেল রানার ব্যাপারে বলতে পারবেন, এটা জামাতের বেলায় বলতে পারবেন, হেফাজত, নিজামে ইসলাম, মুসলিম লীগ, চরমনাই পীর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন যে পাকিস্তান ভাঙার বেদনায় তারা এগুলো বলে। সোহেল রানার তো নিজেই পাকিস্তান ভাঙছে, সোহেল রানা তো নিজেই পাকিস্তান ভাঙছে, তাই না? তো সোহেল রানা কেন ভারত বিরোধী হয়? কারণ হচ্ছে ওই যে মুসলমান, দিন শেষে মুসলমান। বাংলাদেশে দেখবেন এটা আপনি দিন শেষে অভিনেতা, গায়িকা, নায়িকা, পাইকা যা আছে সব দিন শেষে মুসলমান হয়ে যায়। আকাম কুকাম যতই করুক, যতই ইসলাম বিরোধী কাজ করুক, দিন শেষে সবাই মুসলমান। ওই হিন্দু বিদ্বেষ থেকে তিনি এই কথা বলেছেন যে ভারতের টিভি চ্যানেল বন্ধ করে। কী হবে বন্ধ করে দিলে? আপনি দেন না বন্ধ করে, দেখবে কি বাংলাদেশে? ওয়াজ ছাড়া তো আর দেখার কিছু নাই, করেন চালানো, ওয়াজ ছাড়া আর কি চলবে? এদেশে নাচ নাই, গান নাই, শিল্প নাই, সাহিত্য নাই, ভাস্কর্য নাই, সুকুমার সব কিছুই এখন নিষেধ। ওয়াজ কালচার ছাড়া তো আর কিছু নেই। সোহেল রানা এখন ওয়াজ শুনুক, সমস্যা কি? সোহেল রানাও শুনুক, বাংলাদেশের রান্নাঘরগুলোতে এখন ওয়াজ শুনুক, সমস্যা নাই। আপনি দেখেন কতদিন ওয়াজ বাংলাদেশের মানুষ শুনে, বাজাইতে থাকেন। ওয়াজের দিনও কিন্তু যাচ্ছে, খুব বেশি দিন নাই এই ওয়াজ বন্ধ হয়ে যাবে এমনি অটোমেটিক্যালি। কারণ এখন আর ওয়াজ নাই, এখন ওয়াজে কী করে? তফসিরে শেখ হাসিনা, তফসিরে ইন্ডিয়া, তফসিরে মোদি, তফসিরে ওবায়দুল কাদের, এছাড়া তো আর কোনো ওয়াজ নাই। এখন কোনো ওয়াজ আছে নাই, তো মানুষ এগুলো একসময় আর শুনবে না। এখন ওয়াজ হয়ে গেছে বিনোদনের মঞ্চ। কয়দিন পরে ফালতু ফোর্থ ক্লাস বিনোদনও কেউ শুনবে না। যেমন সোহেল রানাদের ক্লাস ওয়ান অভিনয় এখন কেউ দেখে না, তেমনি বাংলাদেশের এই ওয়াজের কালচার আর খুব বেশি দিন চলবে বলে আমি বিশ্বাস করি না। তো সোহেল রানারা বারবার বিরোধিতা করবে, ভারত বিরোধিতা করবে, হিন্দু বিরোধিতা করবে, সেটা মুক্তিযুদ্ধের পক্ষের হোক আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই হোক। মানে ভারত বিরোধিতা করা এখন ইমানের অঙ্গ, হিন্দু বিরোধিতা করা তো ইমানের অঙ্গই, এটা তো অঙ্গ হয়ে গেছে। কিন্তু ভারতের চাল, ডাল, নুন, তেল, ডিজেল ছাড়া কিন্তু চলে না। এই যে এত চাপা মারে, ভারত বয়কট করুক, আমি তো বলেছি যদি সোহেল রানার বাবার মরদ থাকে তাহলে ভারত থেকে মালপত্র আনা বন্ধ করে দেয়। সোহেল রানার যদি বাবার মরদ থাকে, আসিফ সারের বাপের মরদ থাকে, ইউনুসের বাপের মরদ থাকে, সাদা শকুন জামাতের আমির শফিকের বাপের মরদ থাকে, জামাতে তাহারের বাপের মরদ থাকে, গিদর ফারুকি বা সুয়ার ফারুকির যদি বাপের মরদ থাকে, তাহলে তারা ভারত থেকে সব পণ্য আনা বয়কট করুক। আমরা দেখতে চাই তাদের ভারত বয়কট আন্দোলন কত দূর যায়। পেটে ভাত যাবে তো? যাবে না। ভারতের সাথে সুদূর বুদূর করে পেটে ভাত যাবে না। ভারতের সাথে বাংলাদেশি আমরা যেটুকুলো আচরণ করেছি, অন্য কোনো দেশ হইলে এতক্ষণ কি পরিণতি করতে একবার কল্পনা করে দেখেন। সোহেল রানারা দিন শেষে সাম্প্রদায়িক থেকে যায়, মুক্তিযোদ্ধা হইলেও, অভিনেতা হইলেও এরা থাকবেই। ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের একটা মানসিক রোগ, কিন্তু এই মানসিক রোগে তারা নিজেরাই একদিন পাগল হয়ে যাবে। ভারত বিরোধিতা একটা মানসিক রোগ, এবং এই মানসিক রোগে এত বড় মানসিক রোগী হবে এরা পরে কিছুদিন পর রাস্তায় ঘুরবে, আপনারা দেখতে পারবেন।